পাথরপুর নামে একটা গ্রাম ছিল। সেই গ্রামটির নাম ডাক আশেপাশের 10 গ্রামে ছিল। আর এর কারণ ছিল পাথরপুর গ্রামে থাকা একটি অদ্ভুত মোবাইল গাছ। আর এই অদ্ভুত গাছে কোনো ফুল ফল ধরতো না, থোকায় থোকায় শুধু মোবাইল ফোন ঝুলে থাকতো। আর গ্রামের মানুষের কোনো মোবাইল ফোন প্রয়োজন হলে ওই গাছের কাছ থেকে তা চেয়ে নিত। আর এই মোবাইল গাছ কখনো কাউকে খালি হাতে ফেরাতো না। আর এজন্যই দূর দূরান্ত থেকে সবাই একটি মোবাইল ফোন নেওয়ার জন্য ছুটে আসতো। তারপর ওই গাছের সামনে লাইন দিয়ে দাঁড়িয়ে থাকতো। জাদুর ওই মোবাইল গাছ যার যার পছন্দ মতো মোবাইল দিয়ে দিত। পাথরপুর থেকে বেশ দূরের একটা গ্রামে সজীব নামের এক গরিব কৃষক বাস করত। সজীব মানুষের জমিতে দিনমজুরের কাজ করত। সজীবের অনেক দিনের ইচ্ছা নিজের একটা মোবাইল ফোন হবে। আমার যদি একটা মোবাইল ফোন থাকতো তাহলে গেমস খেলতাম, ভিডিও দেখতাম, ছবিও তুলতাম, আরও যে কত কিছু করতাম। এই যে এতক্ষণে বাড়ি ফেরার সময় হয়েছে। কি হলো, রাগ করছো কেন? তোমাকে কত করে বললাম এবারের ঈদে আমাকে একটা মোবাইল ফোন কিনে দাও, তা তো দিলেই না। আরে আমার কাছে তো এত টাকা নেই, সংসার চালাতেই তো সব শেষ, মোবাইল কিনবো কিভাবে? অত শত বুঝি না, আগামীকালের মধ্যেই আমার একটা মোবাইল ফোন কিনে দিতে হবে। আর তা যদি না দাও তাহলে কিন্তু আমি বাপের বাড়ি চলে যাব, এই আমি বলে দিলাম। বউয়ের এমন হুমকি শোনার পর সজীব বাড়ি থেকে বের হয়ে আসে আর চিন্তা করতে থাকে কিভাবে একটা মোবাইল ফোন কেনা যায়। ঠিক এমন সময় দুজন অপরিচিত লোক দীপুর সামনে দিয়ে যেতে থাকে। তারা দুজন অবশ্য নিজেদের মধ্যে ঝগড়া করছিল। আমার মোবাইলটা বেশি সুন্দর। না না, আমার মোবাইলটা বেশি সুন্দর। এই যে ভাই, দেখুন তো কার মোবাইলটা বেশি সুন্দর। বাহ, দুজনের মোবাইলই খুব সুন্দর। কোথা থেকে কিনলেন এগুলো? কিনিনি ভাই, গাছ থেকে পেরে আনলাম। কি ব্যাপার, আপনি আমার সাথে মশকরা করছেন কেন? না ভাই, সত্যি এগুলো আমরা গাছ থেকে পেরে আনলাম। গাছ থেকে পেরে আনলেন? এখান থেকে সোজা দক্ষিণে পাথরপুর নামের এক গ্রামে রয়েছে অদ্ভুত এক মোবাইল গাছ। ওই গাছ কাউকে খালি হাতে ফেরায় না, যে যায় তাকেই একটা করে মোবাইল দিয়ে দেয়। কি বলেন ভাই, তাহলে ওখানে আমাকেও তো যেতে হবে, আমারও একটা মোবাইলের খুব দরকার। যাও যাও, জলদি যাও। তারপর সজীব আর বাড়িতে ফিরল না, সোজা চলে গেল পাথরপুর গ্রামের সেই অদ্ভুত মোবাইল গাছের কাছে একটা মোবাইল ফোন নেওয়ার জন্য। ওস্তাদ, আজকে আমরা সুযোগ পেয়েছি, এই গাছটার আশেপাশে কাউকে দেখছি না। চলুন ওস্তাদ, এই গাছটা কেটে নেই, আর এই গাছটা কাটতে পারলে আমরা অনেক মোবাইল ফোন পাবো। আর সেই মোবাইল বিক্রি করে আমরা অনেক ধনী হয়ে যাব। হা 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 হা। এই এই তোমরা আমাকে কাটছো কেন? আমি তোমাদেরকে কত উপকার করি, তারপরেও তোমরা আমাকে কাটছো। এই মোবাইলের গাছ, তোর একটা মোবাইল দিয়ে আমাদের কি হবে? আমাদের তোর সব মোবাইল চাই। তোমরা চাইলে গাছের সব মোবাইল নিতে পারো, কিন্তু আমাকে তোমরা কেটো না। দেখো, আমরা তোমার ডালের মোবাইল নিয়ে সন্তুষ্ট না, তোমাকে কেটে তোমার ভিতরের সব মোবাইল আমরা নিয়ে নেব। হা 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 হা। তোমরা আমাকে কেটো না, আমি মারা গেলে তারপর থেকে তো আর কোনো তোমরা মোবাইল পাবে না। তোমরা ভুল বুঝছো, তোমরা আমাকে কেটো না, দয়া করো। এই যে মোবাইলের গাছ, তোমার ওই মন বলা কথা শুনে আমরা বলছি না, তোমার ভেতরের সব মোবাইল আজ আমরা নিয়ে যাব।
ওই দুই লোভী চোর মোবাইল গাছের কোনো কথাই শুনল না। কিছুক্ষণের মধ্যেই তারা ওই মোবাইল গাছটিকে কেটে ফেলল। অদ্ভুত ওই মোবাইল গাছটি কেটে ফেলার সাথে সাথেই গাছের মধ্যে থাকা সমস্ত মোবাইল একে একে করে উধাও হয়ে যেতে থাকে। আরে গাছের মোবাইলগুলো সব গেল কোথায়? গাছের ভিতরেও তো কোনো মোবাইল দেখছি না। এটা তো সাধারণ গাছ। জাদুর গাছ আমাদের সত্যি কথাই বলেছিল। ওস্তাদ, এখান থেকে জলদি পালাতে হবে। গ্রামের লোকজন দেখে ফেললে আমাদেরকে আর আস্ত রাখবে না। তুই ঠিক বলেছিস। চল জলদি পালাই। পরের দিন সকালবেলা গ্রামের মানুষজন অদ্ভুত গাছ থেকে মোবাইল নেওয়ার জন্য এসে দেখে কারা যেন অদ্ভুত গাছটি কেটে ফেলেছে। কিছুক্ষণের মধ্যে ওই অদ্ভুত গাছের সামনে পুরো ভিড় জমে যায়। আর এতক্ষণে সজীবও সারা রাত হেঁটে হেঁটে একটি মোবাইলের আশায় ওই গাছের কাছে পৌঁছে যায়। আরে এই গাছটা কে কেটে ফেলেছে? কারো তো বড় সাহস আমাদের এই অলৌকিক মোবাইল গাছটা কেটে ফেললো। এখন তো এই মোবাইল গাছ আমাদের আর মোবাইল দিতে পারবে না। তোমরা আমাকে সাহায্য করো। আমি তোমাদের অনেক সাহায্য করেছি। আজ তোমাদের সাহায্যের আমার খুব দরকার। হ্যাঁ হ্যাঁ, বলো তোমার কি সাহায্য দরকার? ওই যে পাহাড়ি জঙ্গল দেখছো, সেখানকার এক গুহায় রয়েছে ভয়ঙ্কর এক দৈত্য, এক ভয়ঙ্কর রাক্ষস। আর সেই রাক্ষসের কাছে আছে এক জাদুকরি পানি। আর সেই পানি যদি তুমি আমার উপরে ঢেলে দিতে পারো, তাহলে আমি আবার জীবিত হয়ে উঠব। আরে আমি তো দত্তকে খুব ভয় পাই। আমার কদিন বা বয়স, আমি ওখানে যেতে পারবো না। গ্রামের কেউই ওই রাক্ষসের গুহা থেকে পানি আনতে রাজি হলো না। আর তখনই সজীব বলল, আমি যাব ওই রাক্ষসের গুহা থেকে মন্ত্র পোড়া পানি আনবো। সজীবের এই কথা শুনে গ্রামের সবাই তার দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে। এরপর সজীব ওই পাহাড়ি জঙ্গলের দিকে যেতে থাকে। যখন দীপু ওই জঙ্গলের ভিতর পৌঁছায়, তখন এক বৃদ্ধ হুজুরের সাথে দেখা হয়। সজীব ওই বৃদ্ধ হুজুরকে সব খুলে বলে। তুমি খুব ভালো মানুষ। একটা গাছের জীবন বাঁচাতে তুমি রাক্ষসের গোয়ায় আসতে রাজি হয়েছো, তাই তোমাকে আমি সাহায্য করব। এই নাও, এই হলো পবিত্র মাটি। তুমি যখন ওই গুহার মধ্যে যাবে, তখন এই মাটিটা তুমি রাক্ষসের উপর ছিটিয়ে দেবে। তখন কিছুক্ষণের জন্য রাক্ষস কিছু চোখে দেখতে পাবে না। আর তখন তুমি সহজেই ওই মন্ত্র পড়া পানি নিয়ে আনতে পারবে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ হুজুর। এরপর সজীব ওই রাক্ষসের গুহার ভিতরে প্রবেশ করে। ওই তো রাক্ষসটির পাশেই পানি দেখতে পাচ্ছি। মানুষের গন্ধ তুই বাচ্চা মানুষ, আমার আলো এসেছিস, এখনই তোকে চিবিয়ে খাবো। আর সজীব তখনই হুজুরের দেওয়া সেই পবিত্র মাটি রাক্ষসের উপরে ছিটিয়ে দেয়। আর তখন রাক্ষস তার চোখে কিছুই দেখতে পাচ্ছিল না। আরে আমার কি হলো? আমি তোকে কিছুই দেখতে পাচ্ছি না কেন? আর তখন সজীব কোনো ভয় ডর ছাড়াই ওই পবিত্র পানি নিয়ে সেই গুহা থেকে বের হয়ে যায়। গ্রামে পৌঁছে সজীব যখনই ওই পানি গাছের উপরে ছিটিয়ে দেয়, তখনই ওই অদ্ভুত গাছ আবার আগের অবস্থায় ফিরে আসে। তোমাকে অনেক অনেক ধন্যবাদ। তুমি আজ আমার জীবন বাঁচিয়েছো। আমি এই গ্রামের অনেক মানুষকে সাহায্য করেছি, কিন্তু এই বিপদের দিনে কেউ আমাকে সাহায্য করলো না। আর আমি তো তোমাকে চিনিও না, তারপরেও তুমি আমাকে আজ সাহায্য করলে।
আর তারপর ওই অদ্ভুত মোবাইল গাছ সজীবের উপর খুশি হয়ে তাকে অনেকগুলো সোনা এবং রূপার